আচ্ছা, তো তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 টা বাকি রাখছিলাম আজকের জন্য। আজকে ফার্স্ট ডে কোয়েশ্চেন নাম্বার 10 টা শেষ করার পর we will start a new chapter, fluids, density and upthrust. আচ্ছা, সো এখন ফার্স্টে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 টা শেষ করে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? A hockey ball is traveling horizontally with a momentum of 0.8 kg meter per second. So তাহলে ইনিশিয়ালি তার মোমেন্টাম হলো 0.8 kg meter per second just before it hits a goalkeeper's leg pad. তো তাহলে ওই গোলকিপারের পায়ে যে প্যাড পরে থাকে না, ওই প্যাডে লেগে কি হবে? প্যাডে লেগে সে এখন ডিসিলারেট করবে। লাইক আমরা যেরকম এয়ার ব্যাগ ইউজ করি না, যে এয়ার ব্যাগে একটা অ্যাক্সিডেন্টের পর এয়ার ব্যাগে আমাদের মাথা লাগলে পরে তখন আমাদেরকে আস্তে আস্তে করে ডিসিলারেট করে, তো এরকম সেম ওয়েতে কি করবে? হকি বলটা যায় যখন নাকি ওই গোলকিপারের প্যাডে হিট করবে তখন এটা কি করবে? তার মোমেন্টামটা কমে যাবে আর কি। হ্যাঁ, এখন বলতেছে কি it rebounds horizontally from the leg pad with a momentum of minus 1.2 kg meter per second. So তাহলে মোমেন্টাম ছিল পজিটিভ, হয়ে গেল নেগেটিভ। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস দ্যাট সে তার ডিরেকশনটা চেঞ্জ করছে। যে এটা ছিল আমাদের প্যাড মনে করো, সো ফার্স্টে মোমেন্টাম ওয়াজ টুয়ার্ডস দ্য প্যাড, দেন রিবাউন্ড যখন করবে তখন ইট উইল বি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য প্যাড। সো তাহলে এটা হলো একটা ব্যাপার। তো নেগেটিভ ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। দেন the graph shows the variation in the momentum of the ball during this process. Okay, so তাহলে প্রথমে ছিল পজিটিভ 0.8, দেন এই যে এখানে সে কি করলো? এই পয়েন্টে এসে লেটস সি এখানে ভ্যালুটা কত, 4 সেকেন্ড মিলি সেকেন্ড, সরি 4 মিলি সেকেন্ডে সে এসে প্যাডে হিট করলো। দেন 4 মিলি সেকেন্ড থেকে 8 মিলি সেকেন্ড পর্যন্ত the ball was in contact with the pad. Then pad এর থেকে সে যখন রিবাউন্ড করছে তখন কত মোমেন্টামে রিবাউন্ড করছে? -1.2 কেজি মিটার পার সেকেন্ড এত মোমেন্টামে সে রিবাউন্ড করছে। আচ্ছা, তো এখন বলতেছে কি? এখন বলতেছে এ নাম্বারে describe how the ball's momentum changes over time from 0 to 10 মিলিসেকেন্ড। সো তাহলে প্রথমে 0 থেকে 4 মিলিসেকেন্ড পর্যন্ত কি? 0 থেকে 4 মিলিসেকেন্ড পর্যন্ত the momentum is constant, তাই না? The momentum is constant which is 0.8 kg meter per second. Then 4 থেকে 8 মিলিসেকেন্ড পর্যন্ত এখানের মধ্যে কি হয়েছে? The momentum decreased. ঠিক আছে? The momentum decreased uniformly between 4 and 8 মিলিসেকেন্ড from কত? ছিল 0.8 and ফাইনালি হইছে কত? সাউন্ড কি কম পাইতেছো? না ভাই, ঠিকই তো আসছে। আচ্ছা ইফাস, তাহলে মোস্ট প্রবাবলি তোমার ডিভাইসে একটু দেখো যে সাউন্ডটা ঠিক থাকার কথা। মোস্ট প্রবাবলি বাকিরা ঠিক পাও মানে তো তাহলে তোমারটার মধ্যে মোস্ট প্রবাবলি একটু প্রবলেম দিচ্ছে, বুঝছো? আচ্ছা, সো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে 4 থেকে 8 মিলিসেকেন্ড পর্যন্ত দ্য মোমেন্টাম ডিক্রিজড। ঠিক আছে, দ্য মোমেন্টাম ডিক্রিজ টু 0, দেন অপোজিট ডিরেকশনে মোমেন্টাম গেইন করছে ফ্রম 0.8 মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড টু নেগেটিভ 1.2 কেজি মিটার পার সেকেন্ড। দেন 8 মিলিসেকেন্ড থেকে 10 মিলিসেকেন্ড পর্যন্ত কি হয়েছে? 8 মিলিসেকেন্ড থেকে 10 মিলিসেকেন্ড পর্যন্ত the momentum is constant at what? -1.2 কেজি মিটার পার সেকেন্ড। তো এই অ্যান্সার আই হোপ কারো কোনো প্রবলেম নাই, এটা ইজিলি এক্সপ্লেন করা যাবে। 3 মার্ক 3টা পোরশনের জন্য। দেন বি নাম্বারে কি বলতেছে? বি নাম্বারে বলতেছে explain in terms of Newton's laws why momentum changes from positive to negative during the ball's collision with the leg pad. এই যে আমাদের ডিরেকশনটা যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, যে মোমেন্টামটা যে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, সো এটা নিউটনের ল দিয়ে কিভাবে এক্সপ্লেইন করা যায়? তো এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো যে তোমার নিউটনের ল দিয়ে আমরা কি বলবো? the pad exerted a force in the opposite direction. হ্যাঁ, the pad exerted a force in the opposite direction of the ইনিশিয়াল মুভমেন্ট অফ দ্য বল। যে বলটা ইনিশিয়ালি টুয়ার্ডস দ্য প্যাড আসতেছিল,
তো বলের ভেলোসিটিটা ছিল টুয়ার্ডস দা প্যাড, এন্ড প্যাডের ফোর্সটা কোন দিকে? প্যাডের ফোর্সটা হলো ওই ভেলোসিটির অপোজিট ডিরেকশনে। সো তাহলে ওই ভেলোসিটির অপোজিট ডিরেকশনে যদি আমাদের আনব্যালেন্সড ফোর্স থাকে, সো যেদিকে আনব্যালেন্সড ফোর্স ওইদিকে কি হয়? অ্যাসেলারেশন হয় না? সো তাহলে আনব্যালেন্সড ফোর্স আর ভেলোসিটির ডিরেকশন যদি অপোজিট হয়, দিস মিন্স দ্যাট দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ। সো তাহলে ভেলোসিটি কমতে 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 কত হবে? ভেলোসিটি কমতে 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 হবে 0। দেন স্টিল যদি আমাদের ফোর্সটা অ্যাক্টিং থাকে, তো তখন সে কি করবে? অপোজিট ডিরেকশনে বলটাকে একটা মোমেন্টাম গেইন করাবে। সো তাহলে ফাইনালি এখানের মধ্যে কাজটা কি? ফাইনালি এখানের মধ্যে কাজটা হলো যে the unbalanced force from the pad on the ball is in the opposite direction to that of the initial traveling direction of the ball. Okay, যে বলটা ইনিশিয়ালি যেদিকে ট্রাভেল করতেছিল ওটার অপোজিট ডিরেকশনে প্যাডের ফোর্সটা এক্সার্ট হইতেছে, তো ওই ফোর্সের জন্য বলটা কি করবে? অপোজিট ডিরেকশনে মোমেন্টাম গেইন করবে, যার জন্য পজিটিভ থেকে ফাইনালি কি হইছে? নেগেটিভ হইছে। এখন এখানের জন্য আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে 0 থেকে 4 মিলি সেকেন্ডের সময় রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত? এখানে তো গ্রেডিয়েন্ট হলো 0, তো গ্রেডিয়েন্ট 0 হলে মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট আমাদেরকে ফোর্স দিবে না। সো তাহলে এখানে ফোর্সের ভ্যালু 0, এই হরাইজন্টাল রিজিয়নের জন্য ফোর্সের ভ্যালু 0। তো ফাইনালি আমাদের শুধু একটা জায়গাতেই ফোর্স থাকবে। কোন জায়গাটায় ফোর্স থাকবে? ইন দিস রিজিয়ন। 4 থেকে 8 মিলি সেকেন্ডের এই রিজিয়নটার মধ্যে শুধু আমাদের ফোর্স এক্সিস্ট করবে। তো এই ফোর্সের ভ্যালুটা কত হবে? ফোর্সের ভ্যালুটা আমরা গ্রেডিয়েন্টের থেকে পেয়ে যাব। ওকে, তো তাহলে 4 থেকে 8 মিলি সেকেন্ডের জন্য উই উইল ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ এন্ড দ্যাট উইল গিভ আস দ্য ভ্যালু অফ দ্য ফোর্স। এখন ফোর্সের ভ্যালুটা কি হবে? ফোর্সের ভ্যালুটা কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। সো তাহলে এখানের মধ্যে the value of the force will come out to be something 500 newton and the direction is opposite to the direction of travel of the ball. So তাহলে the force will be negative. Okay, তো তাহলে নেগেটিভ এটা আমাদের ঠিকমতো দিতে হবে। নাও ফাইনালি আমাদের একটা কোশ্চেনই বাকি, 10 এর ডি নাম্বার। 10 এর ডি নাম্বার এখানের মধ্যে কি বলতেছে? Draw a new version of the graph for a collision in which the ball is initially traveling at half the speed. So বলের স্পিড যদি হাফ হয়ে যায়, তার মোমেন্টামটাও হাফ হয়ে যাবে। তো প্রথমের মোমেন্টাম ছিল 0.8, সো তাহলে এখন এখানে মোমেন্টাম হবে, ইনিশিয়াল মোমেন্টাম হবে 0.4, and for which the impact time is also half. So তাহলে ইম্প্যাক্ট টাইম আগের বার ছিল 4 থেকে 8 মিলি সেকেন্ড, তো এখন এখানের জন্য কি হয়ে যাবে? ইম্প্যাক্ট টাইম যদি অর্ধেক হয়ে যায়, তো তাহলে 4 থেকে 6 মিলি সেকেন্ড পর্যন্ত will be the collision time, but the force provided by the leg pads is the same. তো তাহলে ফোর্স এক্সার্ট করতেছে সেম, দ্যাট ইজ ফোর্স এক্সার্ট করতেছে ঠিকই 500 নিউটন। তো এখন জিজ্ঞাসা করলো যে আমাদের নতুন গ্রাফটা দেখতে কেমন হবে। আচ্ছা, ফোর্স যদি সেম এক্সার্ট করে, এখানের মধ্যে দেখো তো ফোর্স সেম এক্সার্ট করতেছে আর ইম্প্যাক্ট টাইম অর্ধেক হয়ে গেছে। লেটস সি, ফোর্স ইনটু টাইম করলে পরে আমরা কি পাবো? চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। এখন ফোর্স আমরা বের করছিলাম 500, ইম্প্যাক্ট টাইম আমরা নতুন কত হবে? আগে ছিল 4 মিলি সেকেন্ড, এখন আমাদের ইম্প্যাক্ট টাইমটা হাফ হয়ে যাবে, which will become 2 মিলি সেকেন্ড। তো তাহলে 2/1000। সো দিস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, আর এই মোমেন্টামের চেঞ্জটা কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো এখন আমাদের এখানে, সরি এখানে আমি ফোর্সের ডিরেকশনটা এটা নেগেটিভ দেই নাই ভুলে, -500 দিয়ে কাজ করতে হবে। তো তাহলে -500 ইনটু 2/1000 ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। দ্বারা আমি এই ট্রলিগুলো মুছে দেই, আগের দিনের পড়া। ওকে, এন্ড এখানে থেকে আমরা ফাইনাল মোমেন্টাম পাবো যে mv মাইনাস mu। আমাদের ভেলোসিটি শুধু শুধু বসানোর দরকার নাই, বিকজ ফাইনালি আমাদের মোমেন্টামের গ্রাফই আঁকবো। তো তাহলে দিস উইল গিভ আস হোয়াট? 500 আর নিচে 1000, তো 0.5 ইনটু 2, তো তাহলে -1 is equal to mv, that is the final momentum যেটা আমার দরকার, মাইনাস ইনিশিয়াল মোমেন্টামটা কি?
আগের বারের থেকে অর্ধেক, দ্যাট ইজ 0.4। তো তাহলে the final momentum will be -1 plus 0.4, which will become minus 0.6. So this will become minus 0.6 kg meter per second. তো তাহলে আমার গ্রাফটা দেখতে কেমন হবে? আমি এই ট্রলিগুলো এগুলো একটা মুছে দেই, নিচে গ্রাফটা স্কেচ করে ফেলি। ওকে, তো ঠিক আছে। তো এখন এখানের জন্য আমরা দেখি, লেটস ড্র দা গ্রাফ। ওয়াই অ্যাক্সিস হলো মোমেন্টাম, যার ইউনিট হলো কেজি মিটার পার সেকেন্ড, আর এক্স অ্যাক্সিস হলো টাইম, যার ইউনিট হলো মিলি সেকেন্ড। তো এখন এখানে 0, 1, 0.1, 0.2 মনে করে, ঠিক আছে। তো এখানে 0.2, 0.4, 0.6, এখানে নিচের দিকে -0.1, -0.2, -0.4, -0.6 এমন টাইপের। আর এখানে আমরা টাইম গুলো দেই 1 মিলিসেকেন্ড, 2 মিলিসেকেন্ড, 3 মিলিসেকেন্ড, 4 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ড, 6 মিলিসেকেন্ড, 7 মিলিসেকেন্ড, 8 মিলিসেকেন্ড, এমনি। এখন আমরা গ্রাফটা এঁকে ফেলি। হোয়াট উইল বি দা গ্রাফ? ইনিশিয়াল মোমেন্টাম হলো 4 মিলিসেকেন্ড, চলে 0.4, এন্ড এটা 4 মিলিসেকেন্ড পর্যন্ত যাবে, এন্ড ফাইনাল মোমেন্টাম হবে কত? -0.6। সো ফাইনাল মোমেন্টাম হবে -0.6, আর ইমপ্যাক্ট টাইমটা এই মাঝখানে। তো তাহলে এরকম, ঠিক আছে, মোর অর লেস এমন শেপের একটা গ্রাফ আসবে। ইনিশিয়াল হলো 0.4, ফাইনাল হলো -0.6, আর ইমপ্যাক্ট টাইম কত? 4 মিলিসেকেন্ড থেকে 6 মিলিসেকেন্ড। 2 মিলিসেকেন্ড কি ছিল একটা মাঝখানে আমরা যে বের করলাম? 2 মিলিসেকেন্ড এই যে ইমপ্যাক্ট টাইম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইমপ্যাক্ট টাইমটা হলো 2 মিলিসেকেন্ড, ঠিক আছে। তো তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সাম প্র্যাকটিস অফ মোমেন্টাম 1C। এটা নিয়ে তো এখন আর কারো কোনো কোয়েশ্চেন নাই, আছে? আচ্ছা, তো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, নাও উই উইল স্টার্ট আ নিউ চ্যাপ্টার, ফ্লুইডস। যে টপিক 2, আমাদের টপিক 1 যেটা মেকানিক্স ছিল, উই আর ডান উইথ মেকানিক্স। মেকানিক্স এর একদম সবগুলো আমরা এক্সাম প্র্যাকটিস করছি, চেক পয়েন্ট কোয়েশ্চেন করছি, সব চ্যাপ্টার গুলো আমরা কভার করছি। এন্ড মোমেন্টাম আগে তোমাদের এএসএস সিলেবাসে ছিল না, তো যার জন্য মোমেন্টামের প্র্যাকটিস ম্যাটেরিয়াল কম, বাট স্টিল এ টুর ওখান থেকে যেগুলো তোমাদের এএস এর সাথে মিলে অমন টাইপের কোয়েশ্চেন পেপার ইনক্লুড করে তোমাদেরকে ওয়ার্কশিট দেওয়া হবে। ওকে, সো নাও we will start materials, that is first chapter এটার হলো fluids। Unit 1, topic 2, materials, to a fluids। ফার্স্ট আমরা আজকে পড়বো কি? আজকে আমরা পড়বো fluids, density and একটা নতুন ফোর্স। ও লেভেলস আমরা অল্প একটু দেখছি, বাট এখন আমাদের আরো ক্যালকুলেশন সহ সবকিছু জানতে হবে এই ফোর্স রিলেটেড, which is upthrust। ওকে, আপথ্রাস্টটা আমাদের নতুন একটা টপিক আসছে, এন্ড এই টপিকটা খুবই ইন্টারেস্টিং, ম্যাথ করলে অনেক মজা পাবা আর কি। তো এখন এখানের মধ্যে দেখো, এতদিন যে আমরা মেকানিক্স এর ক্যালকুলেশন গুলি করে আসছি, হ্যাঁ, এই মেকানিক্স এর ক্যালকুলেশন গুলোর মধ্যে আমরা বেশিরভাগ সময় অলমোস্ট এভরি টাইম উই কনসিডার সামথিং নেগলিজিবল। কাকে? সাবের? এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স। তো এই যে এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলিজিবল ধরছি, এটা কি আমাদের ভালো কোনো অ্যাসাম্পশন ছিল? না না,
এটা তো আসলে নেগলিজিবল ধরে আমরা কি করতেছি, আমরা শুধু নিজেদের ক্যালকুলেশনটাকে ইজি করে নিছি, কিন্তু এটা তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড ভ্যালুর সাথে মিলবে না। রিয়েল ওয়ার্ল্ড ভ্যালুর সাথে তার ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে। কিন্তু এখন যদি আমরা এয়ার রেজিস্ট্যান্সটাকেও কনসিডারেশনে নিয়ে কাজ করি, তো তাহলে পরে আমাদের কি হবে, আরো মোর অ্যাকিউরেট একটা পিকচার পাবো, বা আমরা মোর অ্যাকিউরেট একটা ভ্যালু ক্যালকুলেট করে বের করতে পারবো। ঠিক আছে? সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ ফোর্স এইসব আমাদের ক্যালকুলেশন কিভাবে করতে হয় এগুলো আমরা শিখবো এই ফ্লুইডস চ্যাপ্টারের মধ্যে। ওকে, এটা আমাদের বের করার ফর্মুলা আছে। দেন আমাদের ফ্লুইড কিভাবে করে মুভ করে এইগুলা জিনিস আমরা দেখবো। এন্ড আপথ্রাস্টের কথা তো বললাম যে আপথ্রাস্টের কাজটা কি, এগুলা জিনিস আমাদের আসবে। এন্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, এটা অনেকজনই জানে না, এটা তোমাদেরকে আমি ফিজিক্সের ওরিয়েন্টেশনের সময় আর ফার্স্ট এর দিকের ক্লাসগুলোতে বলছিলাম যে কতগুলো এরকম মিমার থাকে না যারা নাকি এরকম আজিরা কয়টা ক্যাপশন দেয়। মনে করো রবার্তো কার্লোস যে ফুটবলের শটটা করে, হ্যাঁ, ওর যে ফেমাস একটা ফ্রি কিক আছে, একটা না, এরকম ফ্রান্সের সাথে রবার্তো কার্লোসের এই ফ্রি কিকটা সবচেয়ে ফেমাস। অনেকগুলো এরকম আছে যে সে কি করছে, সেইখানে থেকে ফুটবলটা কিক করছে, সে কিক করছে এইদিকে, গোল পোস্ট হলে এটা হোয়াইট কালার দিয়ে যেটা ড্র করছে দ্যাট ইজ দ্য গোল পোস্ট, কিন্তু সে গোল পোস্টের দিকে বাইরের দিকে কিক করছে। কারণ বাইরের দিকে কিক করার পর এটা কি হয়েছে, এটা এইরকম যায় এমনে গেছে। তো এখন এই যে এমন বলটা এমন কার্ভ করছে, তো তখন বলে যে রবার্তো কার্লোস ডিফাইড দ্য লস অফ ফিজিক্স। কিন্তু এটা তো আসলে ফিজিক্স এর ল এর জন্যই এটা হয়েছে। হ্যাঁ, এটা কেন হয়েছে এইসব জিনিসের এক্সপ্লেনেশন গুলো আমরা শিখবো, যে এটাকে অ্যাকচুয়ালি বলে ম্যাগনাস ফোর্স, এটা অ্যাকচুয়ালি কিভাবে করে আসে, আর ম্যাগনাস ইফেক্ট বলে, এগুলো জিনিস কিভাবে করে কি হয়, প্রত্যেকটা জিনিসে আমরা দেখবো। এগুলো আমরা ফ্লুইডের মুভমেন্ট, দ্যাট ইজ ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো নামের দুইটা তুমি ফ্লোয়িং প্যাটার্ন শিখবা। এইগুলার মধ্যে থেকে আমাদের এই ফোর্স গুলা বা এমন টাইপের যে কার্ভিং মুভমেন্ট যে শো করে, এগুলা জিনিস আমাদের এক্সপ্লেন করা যায়। দেন এই যে ফুটবলাররা যে কিক করে না, যে বলটা যে এরকম ডিপ করে, যে দেখে মনে হইতেছিল বার পোস্টের উপর দিয়ে চলে যাবে, কিন্তু হঠাৎ করে গোল পোস্টের কাছে এসে কি করে, এটা ডিপ করে গোল পোস্টের ভিতরে ঢুকে যায়। এরপরে মাঝে মাঝে দেখো যে নাকেল বল মারে। নাকেল বলটা কি হয়, তোমার এখানে ইন ফ্রন্ট অফ দ্য গোলকিপার অর গোল পোস্টের কাছাকাছি এসে বলটা হঠাৎ করে এরকম ড্রপ করে, তাই না, হঠাৎ করে এরকম বাউন্স করে। সো তাহলে এই জিনিসটার জন্য কি হয়, না কি বলতেছো, কি কথা শুনতে পাইতেছো না মারিয়া? মারিয়া কি বলতেছিল, কি বলতেছিল যে কথা শুনতে পাইতেছে না এরকম? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ও তো জিজ্ঞেস করলো স্যার কিছু বলতেছে নাকি। আচ্ছা, ও আবার লিভ নিছে, এখন আবার লিভ নিয়ে আবার জয়েন দিবে মোস্ট প্রবাবলি, দেখি কি করে। ওকে, তো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এই যে নাকেল বলগুলা যে মারে, তো এইগুলার মধ্যেও এইগুলার বিহেভিয়ার গুলো কি করা যায়, সবকিছু আমাদের ফিজিক্সের ল দিয়ে এক্সপ্লেন করা যায়। এর জন্যই তো আমরা ফিজিক্স পড়ি, কোনো কিছুর এক্সপ্লেনেশন এরকম লজিক্যালি দেওয়ার জন্য আমাদের ফিজিক্স পড়তে হয়। আর যদি তুমি এরকম লজিক্যালি এক্সপ্লেনেশন দিতে না পারো, তখনই তোমার কাছে কি মনে হবে, দুনিয়ার সবকিছু তোমার কাছে ম্যাজিক মনে হবে। ঠিক আছে, যে ও মাই গড, গড লেভেল প্লেয়ার, এটা কেমনে করলো, এটা তো ফিজিক্সের লটা ভাঙা দিছে, এই করে দিছে, ওই করে দিছে। মানে যারা নাকি আসলে ফিজিক্স বুঝে না, এরাই বলে যে ফিজিক্সের ল ভাঙা দিছে। ফিজিক্স বুঝলে পরে জীবনে আর এইসব কথা বলতো না, বুঝছো? তো এখন আমরা এখানের মধ্যে ফার্স্টে দেখি ফ্লুইডস। ফ্লুইডস কি জিনিস এটা আমরা অলরেডি জানি। ফ্লুইডস কাদেরকে বলি, এনিথিং দ্যাট ক্যান ফ্লো ইজ কল্ড আ ফ্লুইড, তাই না? ফ্লুইড কি হইতে পারে, আমাদের গ্যাস হইতে পারে, ফ্লুইড আমাদের লিকুইডও হইতে পারে। তো গ্যাস এন্ড লিকুইড কম্বাইন্ডলি আমরা তাদেরকে কি বলি, ফ্লুইড বলি। সেমি সলিড কতগুলি থাকে যারা নাকি একটু ফ্লো করতে পারে, ওগুলা টাইপের বিহেভিয়ার অন্যরকম। ওগুলা যখন নাকি ইঞ্জিনিয়ারিং পড়বে স্পেসিফিক্যালি, তখন ওগুলা রিলেটেড তোমার ফোকাসটা বেশি থাকবে, সো ওগুলা নিয়ে আমরা বেশি বলবো না। তো তাহলে ফ্লুইড আমরা যে জিনিসটা জানবো, কি জানবো, ফ্লুইডস আর সামথিং দ্যাট ক্যান ফ্লো, ব্যাস। তো ফ্লুইডস আর সামথিং দ্যাট ক্যান ফ্লো, এর মধ্যে কি কি আছে, লিকুইড এন্ড গ্যাস। তো তাহলে এগুলা নিয়ে আমরা ফ্লুইড কি জিনিস এটা বুঝে গেলাম। নাও হোয়াট ইজ ডেনসিটি,
ফার্স্টে আমরা ফ্লুইডস এর ডেফিনেশনটা লিখেই রাখি, যেটা বললাম যে fluids are anything that can flow. তো তাহলে এগুলা কি? লিকুইডস এন্ড গ্যাসেস। এখন ফার্স্ট অফ অল আপথ্রাস্ট, সরি ডেনসিটি। ডেনসিটি কি জিনিস? ডেনসিটির ডেফিনেশন কি? ও লেভেলসে তো ডেনসিটি পড়ে আসছি আমরা, ও লেভেলস থেকে এখানে ডেনসিটি কোনো ডিফারেন্সই নাই। ডেনসিটি ইজ mass per unit volume. Okay, density is what? Mass per unit volume, যে 1 মিটার কিউব ভলিউমে কতটুকু ম্যাস কন্টেইন করা যায়, or 1 সেন্টিমিটার কিউব ভলিউমে কতটুকু ম্যাস কন্টেইন করা যায় একটা অবজেক্টের মধ্যে, ওইটাকে আমরা কি বলবো? ওই অবজেক্টের ডেনসিটি বলবো। সো হোয়াট উইল বি দ্য ফর্মুলা ফর ডেনসিটি? Density is equal to mass by volume. ইউনিট গুলা যদি আমরা লিখে দেই, ডেনসিটি ইজ কেজি পার মিটার কিউব, mass is কেজি and volume is মিটার কিউব, তাই না? তো তাহলে এটা হলো একটা ব্যাপার। নাও তোমাদের কনভার্সন তো এ লেভেলসে ওঠার পর এখন আরো তোমাদের ভালো হইতে হবে, যে কনভার্সন খুবই ভালো মতো পারতে হবে। মনে করো তোমাকে ডেনসিটিটা কেজি পার মিটার কিউবে অলওয়েজ দিল না, হ্যাঁ, কেজি পার মিটার কিউবে দিল না। সো এখন তোমার কি করতে হবে? এখন তোমার রিকোয়ার্ড যে ইউনিট আছে কোশ্চেনে, বা কোশ্চেনে দেওয়া আছে তোমার সেন্টিমিটার, কি বলে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া। তো গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে তোমাকে বললো কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে। তো এখন এটা করার জন্য কি করতে হবে? অলওয়েজ স্টেপ বাই স্টেপ আগাবা। মুখস্থ ফর্মুলা আছে, ওইটা তো অলওয়েজ করতেই পারবো, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ যাওয়াটা বেটার। গ্রাম পার সিএম কিউব, হোয়াট ডাজ দ্যাট মিন? মনে করো 1 গ্রাম পার সিএম কিউবের কথাই বলি, যেটা নাকি নরমাল ফ্রেশ ওয়াটারের ডেনসিটি। হ্যাঁ, ফ্রেশ ওয়াটারের ডেনসিটি কত? 1 গ্রাম পার সিএম কিউব। তো এখন তাহলে 1 গ্রাম পার সিএম কিউব ব্যাপারটার মিনিং কি? এসাস যে 1 সেন্টিমিটার কিউব ভলিউমে 1 গ্রাম ম্যাস থাকে, তাই না? হ্যাঁ। তো 1 গ্রাম ইন 1 সেন্টিমিটার কিউব। তো তাহলে এখন এখানে থেকে আমরা কি লিখতে পারি? গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হবে। তো দ্যাট মিন্স by 1000 divided by 1 by 100 into 100 into 100. ভেরি গুড। তো তাহলে এটা কি হবে? 1 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেওয়ার জন্য, সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার? 3টা সেন্টিমিটার, একটা না। তো তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেওয়ার জন্য 3 বার সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। তো তাহলে ডিভাইডেড বাই 100 100 100। তো তাহলে 3 বার 100 দিয়ে ডিভাইড করা লাগবে। সো দিস উইল গিভ আস অ্যান ওভারঅল ভ্যালু অফ 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? তো এমন টাইপের কনভার্সন গুলি আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না, বাট স্টিল এগুলা জিনিস তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, লাইক হাউ টু কনভার্ট ফ্রম ওয়ান ইউনিট টু অ্যানাদার। ওকে, তো এই ব্যাপারটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডেনসিটি? এখন এই ডেনসিটির এই ব্যাপারটা তো গেল, ডেনসিটি এইসব আমরা ও লেভেলসে পড়ে আসছি। সো এই ব্যাপারটা আমাদের এত বেশি কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা দেখে নেই স্টুডেন্ট বুকের মধ্যে তারা এই ব্যাপারটা নিয়ে কি বলছে। ফ্লুইডস ডেনসিটি এন্ড আপথ্রাস্ট, আজকে আমরা যেটা পড়তেছি, ফার্স্ট অফ অল ফ্লুইডস কি এটা তারা ডিফাইন করলো। A fluid is defined as any substance that can flow, এটা আমরা অলরেডি লিখছি। দেন ডেনসিটির তারা ফর্মুলা দিছে এন্ড ইউনিটস গুলা তারা এখানের মধ্যে শো করছে। নাও একটা ব্রিক, তো এখন একটা ব্রিক দেখতে কেমন শেপের? একটা ব্রিকের শেপ দেখতে কেমন? এসাস, এই শেপটাকে কি বলে? এটা ড্র করে নেই আগে। প্রিজম না?
ইয়েস প্রিজম ঠিক আছে, কিন্তু এগুলার আলাদা আলাদা কয়েকটা নাম আছে আর কি, বুঝছো? এগুলা টার্মস গুলা শুনলে যেন তোমরা কনফিউজ না হয়ে যাও। কিউবয়েড। ভেরি গুড, কিউবয়েড। ও হ্যাঁ কিউবয়েড। এরপর এটা সিলিন্ডার, এটা জানি। এরপর এটা দেখে সার্কেল মনে হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা স্ফিয়ার। আই এম ড্রয়িং অল 3D ফিগারস আর কি। হ্যাঁ, সব 3D অবজেক্ট ড্র করতেছি। তো এখন এই যে আমি যে ফিগার গুলো এখানের মধ্যে ড্র করলাম, তো প্রত্যেকটার কিন্তু আমাদের ভলিউমের ফর্মুলাটা জানতে হবে, বুঝছো? এইখানের মধ্যে দা মেজরিটি যে স্ফিয়ারটা বাদে, স্ফিয়ারটা বাদে বাকি যে চারটা ফিগার আছে, চারটাই কিন্তু আমাদের প্রিজম বলা যায়, বুঝতে পারছো? স্ফিয়ার বাদে বাকি প্রত্যেকটাই হলো আমাদের প্রিজম। তো এখন এখানের জন্য স্ফিয়ারের জন্য ভলিউমের ফর্মুলাটা কি? 4/3 পাই আর কিউব, তাই না? স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এইসব ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? এগুলো ফর্মুলা দিয়ে দিবে না কোশ্চেন পেপারে। তো এখন এটা একটা গেল, এটার নাম হলো স্ফিয়ার, এটাও লিখে রাখি। এইটার নাম কি? এটার নাম কিউবয়েড। আর এইটার নাম কি? এটার নাম হলো কিউব। কিউব আর কিউবয়েডের মধ্যে ডিফারেন্স কি? কিউবের সবগুলা সাইড হলো সেম, ঠিক আছে, ইকুয়াল লেন্থের। আর কিউবয়েডের ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের, যে লেন্থ, উইডথ আর হাইট, আর লেন্থ, ব্রেডথ আর হাইট। আর এখানের মধ্যে লেন্থ, উইডথ আর হাইট সবগুলা সমান সমান। এখানের জন্য L is equal to W is equal to H। আর এখানের মধ্যে তারা আনইকুয়াল হইতে পারে আর দুইটা সমান হইতে পারে, ডিপেন্ড করে কেমন কি। আর এখানের জন্য দিস ইজ দ্য লেন্থ, সরি, this is the length and this is the cross sectional area। এখানের জন্য সিলিন্ডারের জন্য this is radius r, this is height h। তো এখন এখানে প্রত্যেকটার জন্য যখন নাকি আমরা ফাইনালি কি করব, ভলিউমের ফর্মুলাটা বের করব, we will find a special pattern। কি প্যাটার্ন এটা যাবের মনে আছে? ভলিউম অফ any prism is equal to what? Cross section area into length. ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। ভেরি গুড। সো তাহলে কিউবয়েডের জন্য আমাদের এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কি? যে ক্রস সেকশন কনসিডার করব ওইটাই নিতে পারি। লেন্থ ইনটু উইডথ কে ক্রস সেকশন ধরতে পারি, উইডথ ইনটু হাইট কে ক্রস সেকশন ধরতে পারি। এটা ডিপেন্ড করবে আমরা কোন পার্সপেক্টিভে দেখতেছি। ওকে, তো এখন এখানের জন্য আমাদের কিউবয়েডের ভলিউমের ফর্মুলা কি? কিউবয়েডের জন্য ভলিউমের ফর্মুলা B is equal to L into W into H। এইখানের জন্য প্রিজমের জন্য এটার ভলিউমের ফর্মুলা কি? B is equal to cross sectional area into length। দেন এইখানের জন্য সিলিন্ডারের জন্য আমাদের ক্রস সেকশনাল এরিয়ার কি বলে ভলিউমের ফর্মুলাটা নরমালি তোমরা কি পড়ো? ডাইরেক্ট আমরা একটা মুখস্থ ফর্মুলা পড়ি, দ্যাট ইজ পাই আর স্কয়ার h। বাট ইন রিয়েলিটি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? পাই আর স্কয়ারটা কি? পাই আর স্কয়ার একটা সার্কুলার এরিয়া না? এই যে আমাদের সিলিন্ডারের ক্রস সেকশনটা দেখতে কেমন শেপের? সিলিন্ডারের ক্রস সেকশনটা দেখতে একটা সার্কেল শেপের। তো তাহলে পাই আর স্কয়ার হলো এরিয়া, আর ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে যে সেপারেশনটা ওইটা হলো হাইট। সো তাহলে ইভেন্চুয়ালি এটা আমাদের এমনই আসতেছে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইছে? বুঝতে পারছি। হ্যাঁ, প্রিজম প্রিজম বলতেই মানে মনে করো এই যে সব একই শেপের আর একটা হাইট থাকবে। হ্যাঁ, যে আমাদের দুই পাশে এন্ড গুলা আমাদের সেম ক্রস সেকশনাল এরিয়া থাকবে আর সেম শেপের থাকবে, আর ওই ক্রস সেকশনাল এরিয়া গুলার মধ্যে যে সেপারেশনটা ওইটা মাল্টিপ্লাই করব বেসিক্যালি। বুঝতে পারছো? হ্যাঁ।
তো তাহলে এটা হলো আমাদের ইজি একটা কাজ। তো যখন আমাদের যেখানে লাগবে আমরা ওমন ভাবে কি করে নিব, উই উইল ডিটারমাইন দা ভলিউম অফ দা অবজেক্ট। ওকে, ফর্মুলা যদি দেওয়া নাও থাকে আমরা এমন ভাবে বের করে নিতে পারি। তো তাহলে কিউবয়েডের জন্য কি হবে, লেন্থ ইনটু উইডথ ইনটু হাইট, কিন্তু যেহেতু সবগুলো সমান সমান তো তাহলে এল কিউব ডিরেক্টলি লিখে দেওয়া যায়। তোমরা ম্যাথস বি তে এরকম, ম্যাথস বি আর পিওর ম্যাথস এ এরকম ফর্মুলা পাওয়ার কথা মেনসুরেশনে। তো দিস আর দা রিক্যাপ ফর ও লেভেলস। এটা অ্যাকচুয়ালি আমাদের ইজি কয়টা জিনিস, যাদের নাকি অলরেডি প্র্যাকটিসের মধ্যে আছে তারা এরকম বিরক্ত হয়ে যাবে যে এতক্ষণ বেশি ধরে এত সোজা সোজা জিনিস নিয়ে এক্সপ্লেন করতেছে কেন। হ্যাঁ, তো তাহলে নাও উই আর ডান উইথ দ্য রিক্যাপ পার্ট। তো ডেনসিটি কি, ডেনসিটির ইউনিট কি, দেন কয়টা রেগুলার শেপড অবজেক্টের ভলিউমের ফর্মুলা কেমন, এইগুলা জিনিস আমরা একটু দেখে নিলাম ও লেভেলস এর পড়াটাই আরেকবার একটু রিক্যাপ করে নিছি। এখন আমরা আজকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটার মধ্যে আসব, কিন্তু এইটার আগে আমরা একটা জিনিস একটু দেখে নেই, প্রেসার। হ্যাঁ, প্রেসারের ফর্মুলাটা কি মনে আছে? প্রেসারটা কি ছিল? Force by area. ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ ফোর্স পার ইউনিট এরিয়া বেসিক্যালি। তো তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া। আচ্ছা, তো তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এই ব্যাপারটা আমরা মাথায় রাখলাম। আর লিকুইডে প্রেসার ইন আ লিকুইড, এইটার জন্য আমাদের একটা স্পেশাল ফর্মুলা ছিল, মনে আছে? প্রেসার ইন আ লিকুইড, এটার জন্য আমাদের একটা স্পেশাল ফর্মুলা ছিল রো জি এইচ। এটা মনে আছে না সবার? ও লেভেলসে আমরা পড়ছিলাম। আমি মনে করছি জাস্ট প্রেসারের ফর্মুলা এটা জাস্ট। তো প্রেসারে এটা আমাদের এই ফর্মুলা থেকেই প্রেসার ইকুয়ালস টু রো জি এইচ, এই ফর্মুলা ডেরাইভ করা যায়। এইসব জিনিস আমরা ও লেভেলস অলরেডি পড়ে আসছিলাম, ঠিক আছে? তো এখন এই ব্যাপারটা আমরা একটু দেখে রাখলাম, বিকজ আমাদের আপথ্রাস্টের পড়া যখন পড়বো ওখানের সাথে প্রেসারটাও একটু আমাদের রিলেট করতে হবে। নাও এখন আমাদের মেইন আজকের টপিক, যেটা নিউ জিনিস আমরা শিখবো, দ্যাট ইজ আপথ্রাস্ট। এখন আপথ্রাস্ট কি ফোর্স, এখানের মধ্যে কি হয়েছে, আর্কিমিডিস প্রিন্সিপাল বলে এই ব্যাপারটাকে, যে আপথ্রাস্টের এই জিনিসটা আর্কিমিডিস নামের একজন বের করছিল। সে কিভাবে বের করছে, তাকে একটা রাজা একটা কাজ দিছিল, বুঝছো? তার ওই রাজাটাকে একটা গোল্ডস্মিথ কি করছে, একটা ক্রাউন বানায় দিছে। ক্রাউনটা হলো গোল্ড দিয়ে বানানো। তো এখন ক্রাউনটা গোল্ড দিয়ে বানানো, দ্যাটস ভেরি গুড। তো এখন তোমার ওই ক্রাউনটা গোল্ড দিয়ে বানানো নাকি না, রাজা তো পুরাটা সারাক্ষণ যায় তো বসে বসে দেখে নাই যে ওই গোল্ডস্মিথ কোন চুরি করছে নাকি না। রাজা ভাবতেছে কি, রাজা ভাবতেছে যে এমনও তো করতে পারে যে আয়রন দিয়ে বানাইলো, দেন উপর দিয়ে গোল্ডের প্লেটিং করে দিল। তোমরা তো ইলেকট্রো প্লেটিং শিখছো না কেমিস্ট্রিতে, যে ইলেকট্রোলাইসিসের ওয়েতে কিভাবে আমরা কোন একটা কিছুর মধ্যে সারফেসে জাস্ট ওই মেটাল দিয়ে আমরা একটা কোটিং করে দিতে পারি। এসাস তোমরা কি ইলেকট্রোপ্লেটিং শিখো নাই ও লেভেলসে? আচ্ছা, তো তাহলে এই যে ইলেকট্রোপ্লেটিং এর যে ব্যাপারটা বললাম, তো রাজা ভাবতেছে কি, রাজা ভাবতেছে যে তার মুকুটটা মনে হয়, সে সন্দেহ করতেছে আর কি, সে পুরোপুরি শিওর না। তো সে ভাবতেছে যে কি হয়েছে, ওই গোল্ডস্মিথটা চুরি করছে, সে কিছু গোল্ড ইউজ করছে জাস্ট উপর দিয়ে কাভার করে দেওয়ার জন্য বা প্লেটিং করে দেওয়ার জন্য, আর ভিতরে হলো পুরাটা কি অন্য টাইপের মেটাল, চিপ কোন একটা মেটাল দিয়ে বানানো। এখন রাজা এটা শিওর হইতে পারতেছে না। তো এখন রাজা শিওর হইতে পারতেছে না, এর জন্য সে কি করছে, তার কিংডমের সবচেয়ে স্মার্টেস্ট পারসন আর্কিমিডিস ছিল, তো তাকে এই দায়িত্বটা দিছে যে তুমি এটা ডিটারমাইন করবা যে এই ক্রাউনটা কি পুরাটা গোল্ড দিয়ে বানানো নাকি না। তো এখন তোমাকে আমি এই দায়িত্বটা দিলাম, কি জিনিস, যে তুমি এই গোল্ডটা
কি বলে এই ক্রাউনটা পুরাটা গোল্ড দিয়ে বানানো নাকি না এই জিনিসটা তুমি বের করবা। এন্ড এটার জন্য তুমি কি করতে পারবা না, এটার জন্য তুমি ক্রাউনটাকে ভাঙতে পারবা না। সবচেয়ে ইজি প্রসিডিওরটা কি, ভেঙে আমরা দেখবো যে পুরাটাকে গোল্ড দিয়ে বানানো নাকি না। যদি গোল্ড দিয়ে বানানো না থাকে তো তার মানে গোল্ডস্মিথ চুরি করছে, আর গোল্ড দিয়ে যদি বানানো হয় তো তাহলে তো চুরি করে নাই। কিন্তু ক্রাউনটা এত সুন্দর, এর জন্য রাজা কি করতে দেয় নাই, তাকে ক্রাউনটা ভাঙার কোনো পারমিশন দেয় নাই। বলছে তুমি ক্রাউনটাকে ইনট্যাক্ট রাখবা, স্টিল তুমি আমাকে এটা বের করে দিবা যে এটা কি পুরাটা পিওর গোল্ড দিয়ে বানানো নাকি সে কোনো এরকম এখানে কোনো চুরি করছে। তো এখন আর্কিমিডিসকে বলতেছে তুমি যদি এটা বের করতে না পারো তো তাহলে পরে তোমার গলা কাটা দিব। হ্যাঁ, তো রাজারা তো এরকমই যে কিছু একটা পারে না, না পারে না। হ্যাঁ, ওইরকমই যে তাকে ফাঁসিতে ঝুলাই দিবে আর কি, এমন। ঠিক আছে, সাজিদ কি করতেছো তুমি? 8 বল পুল খেলতেছো? হ্যাঁ ভাইয়া, তুমি কি 8 বল পুল খেলতেছো? এখানে তো নোটিফিকেশন আসতেছে আমার যে তুমি মাত্র আমি গিফট পাঠাইছো, এরপর গিফটের জন্য রিকোয়েস্ট পাঠাইছো। আমি তো পুল ভাই 1 বছর ধরে খেলি না। তো তাহলে সাজিদ হোসেন আরএক্স এটা কার অ্যাকাউন্ট? সাইজ আমার ভাই হ্যাক হয়ে গেছে আগেই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে তো তখন আর্কিমিডিসকে এই টাস্কটা দিছে যে তুমি এটা আমাকে ডিটারমাইন করে দিবা। তো এখন কি করতেছে আর্কিমিডিস, এটা নিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছে, আচ্ছা কেমনে করে এটা বের করা যায়, সে তো চিন্তা করেও পাইতেছে না। হ্যাঁ, তো সে কি করছে, সে এখন তার গোসলখানায় যাবে গোসল করতে, গোসলখানায় যাবে। তো সে এখন তার বাথটাবটা পানি দিয়ে পুরোটা ফিল আপ করছে। হ্যাঁ, সে তার বাথটাবটাকে এরকম পানি দিয়ে ফিল আপ করছে। সে এখন চিন্তা করতেছে, তো এখন গোসল করবে, তো সে আর কি সব কাপড় চোপড় খুলেই গোসল করে আর কি, ঠিক আছে, কিছুই পরে থাকে না। তো এখন সে কি করলো, কাপড় চোপড় খুলে সে এখন কি করবে, বাথটাবের মধ্যে গোসল করতে যাবে। এখন সে ওইটা নিয়ে চিন্তা করতে করতে সে যখন নাকি বাথটাবে পাড়া দিছে, হ্যাঁ, বাথটাবে সে যখন নাকি পাটা রাখছে, তখন কি হলো, তখন সে দেখলো যে বাথটাব তো পুরাটা পানি দিয়ে ভরা ছিল। তো সে দেখলো কি বাথটাব থেকে পানি এরকম উপচায় বাইরের দিকে পড়ে গেছে। সে এখন এইটা দেখে তার মাথায় আইডিয়া আসছে। কি আইডিয়া, যে আমি পা মাত্র অল্প একটু ঢুকাইছি, তো তাহলে পানি অল্প একটু পড়ছে, আমি আরো আমার পা পুরাটা যদি পানির ভিতরে ঢুকাই দেই বা বাথটাবের মধ্যে নিয়ে আসি, তো তাহলে কি হইতেছে, আরো বেশি ওয়াটার ডিসপ্লেস হইতেছে। তো সে এখান থেকে তার আইডিয়াটা কি পেয়ে গেল, সে এখান থেকে তার আইডিয়াটা পেয়ে গেল যে তুমি যদি কোন একটা ফ্লুইডের মধ্যে, ইন দিস কেস ওয়াটার, ম্যাক্সিমাম টাইমে আমরা ওয়াটার নিয়ে ডিল করব, তো তুমি যদি পানির মধ্যে বাইরে থেকে কোন একটা অবজেক্ট নিয়ে আসো, সে কি করবে, পানির মধ্যে বাইরে থেকে কোন একটা অবজেক্ট নিয়ে আসলে সে ওই ওয়াটারটাকে ওই জায়গা থেকে ডিসপ্লেস করে দিবে। তো সে এখান থেকে কি পাইছে, তার আইডিয়াটা পাইছে। তো সে এই আইডিয়া পাওয়ার পর কি করা শুরু করছে, সে এই যে এসে আইডিয়া পাইছে, এই খুশিতে সে কি করতেছে, এই খুশিতে সে ওই যে গোসল করার জন্য যে সব কাপড় চোপড় খুলে এমন অবস্থায় ছিল, গোসল করা বাদ দিয়ে সে সারা শহর দৌড়ায় দৌড়ায় চিল্লাইছে যে ইউরেকা ইউরেকা ইউরেকা, যে সে এখন এটা সর্ট আউট করে ফেলছে আর বের করে ফেলছে যে কিভাবে এটা ডিটারমাইন করা লাগবে। তো এটা মেইনলি আমি যেটা নাম দিছি যে ন্যাংটা বেটার গল্প, বুঝছো? আর্কিমিডিস প্রিন্সিপাল সে যেটা কিভাবে বের করছে, এই ন্যাংটা একটা বেটা পুরা শহর দৌড়ায় দৌড়ায় সে এরকম অ্যানাউন্স করছে যে সে এটা বের করতে পারছে, এন্ড গায়ে কিছু ছিল না বেসিক্যালি। ঠিক আছে, সো তোমরা নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো, এখানে লেস দ্যান 1 মিনিট বাকি। আচ্ছা, সো তাহলে মোরলেস সবাই আবার চলে আসছে। তো আমরা এখন আমাদের পড়া আবার শুরু করি। তো কি বলতেছিলাম, এই যে সে গোসলখানা থেকে বের হয়ে এমন ন্যাংটা হয়ে সারা শহর দৌড়ায় দৌড়ায় কি বললো, সে এটা সর্ট আউট করে ফেলছে। এন্ড ফাইনালি সে ওইটা সর্ট আউট করার পর সে দেখলো যে ক্রাউনটা কি আসলে গোল্ড দিয়ে বানানো নাকি না। দেন ফাইনালি আসলে দেখা গেছে পুরোটা গোল্ড দিয়ে বানাইছিল, বুঝছো? তো এইটা ছিল মেইনলি আমাদের আপথ্রাস্ট ফোর্সটা বা এই আর্কিমিডিস প্রিন্সিপালটা ডিটারমাইন করার বা ডিসকভার করার কাহিনী। তো এখন এই যে সে এমন ডিসকভার করছে, সে অ্যাকচুয়ালি কি করলো, হ্যাঁ,
সে অ্যাকচুয়ালি ব্যাপারটাকে কিভাবে কি ডিটারমাইন করছে ওই জিনিসগুলো আমরা দেখব। ফার্স্ট অফ অল একটা কথা আমি বললাম, কি বলছি? fluids get displaced whenever an alien object বলতে কি বুঝাইতেছি? যে ফ্লুইড ছাড়া, যে ওই ফ্লুইডটা ছাড়া অন্য কোন অবজেক্ট, ঠিক আছে? এলিয়েন অবজেক্ট বলতে when an outside object enters the fluid। তো তাহলে ফ্লুইড তো সে তার নিজের মতো করে ছিল, হ্যাঁ, ফ্লুইড তার নিজের মতো করে ছিল। তো এখন তুমি এই ফ্লুইডের ভিতরে বাইরে থেকে কোন একটা অবজেক্ট যদি নিয়ে আসো, কি হবে? বাইরে থেকে কোন একটা অবজেক্ট নিয়ে আসলে পরে তখন ওই যে বাইরে থেকে অবজেক্টটা নিয়ে আসলা, ওই অবজেক্টের ভলিউম সমান ফ্লুইডকে সে কি করবে? যে অবজেক্টটাকে নিয়ে আসছো ওই অবজেক্টের ভলিউম সমান ফ্লুইড সে ডিসপ্লেস করবে। এই ব্যাপারটা কিন্তু আমরা ও লেভেলসে থাকতেই পড়ছিলাম, জাস্ট এটা আর্কিমিডিস প্রিন্সিপালের ওরকম নামটা স্পেসিফিক্যালি দেই নাই। আমরা কি পড়ছিলাম মনে আছে এসাস? যে ফাইন্ডিং দ্য ডেনসিটি অফ ইরেগুলার শেপড অবজেক্ট, তাই না? আমরা ইরেগুলার শেপড অবজেক্টের ডেনসিটি বের করার একটা এক্সপেরিমেন্ট করছিলাম। যে এক্সপেরিমেন্টের মধ্যে ব্যাপারটা কি ছিল? এক্সপেরিমেন্টের মধ্যে ব্যাপারটা ছিল এরকম যে উই হ্যাড আ ডিসপ্লেসমেন্ট ক্যান, যেরকম একটা কনিক্যাল ফ্লাস্ক, যেটা এখানে থেকে এমন একটা ন্যারো একটা চ্যানেল আছে, ওয়াটার আমরা এরকম রিম পর্যন্ত পুরাটা ওয়াটার দিয়ে এমন ফিল আপ করে রাখলাম। সব অবজেক্টের জন্য তো কাজ করবে না, ভিতরে যদি এয়ার স্পেস রাখে এন্ড ম্যাস ওইভাবে কমায় দেয় যাতে ম্যাস সেম থাকে, যাতে ডেনসিটি ইকুয়াল। এমন না ব্যাপারটা মারিয়া, যে ভিতরে যদি আমাদের ওরকম লিকুইডের ভিতরে যদি আমাদের এয়ার বাবেলও থাকে, ওই এয়ার বাবেলও কি করতেছে? ওই এয়ার বাবেলও ওই লিকুইডটাকে ডিসপ্লেস করতেছে। ওগুলা নিয়ে আমাদের কাজ আসবে, আমরা দেখবো। হ্যাঁ, যে কোনো ফ্লুইডের ভিতরে তুমি ওই ফ্লুইড ছাড়া, যে পানির মধ্যে তুমি যদি গ্যাস নিয়ে যাও তো তাহলে গ্যাসটাও কি এলিয়েন অবজেক্ট। যে পানি হলো তোমার মেইন ফ্লুইড, আর যে গ্যাসটা নিয়ে তুমি রিলিজ করলা, দ্যাট গ্যাস ইজ দা এলিয়েন অবজেক্ট। সো তাহলে দ্যাট গ্যাস উইল ডিসপ্লেস দা লিকুইড। তো তখন ওখানে থেকে আমাদের কি আসবে? একটা ডিসপ্লেসমেন্ট হবে। ওকে, সব অবজেক্টের জন্য তো কাজ করবে না ভিতরে যদি এয়ার স্পেস রাখে। এন্ড এয়ার স্পেস ওখানের মধ্যে, তোমার আইডিয়াটা এখানের মধ্যে ঠিক আছে যে তুমি ওভারঅল কি রাখবা? তুমি ওভারঅল ভলিউম ওখানের মধ্যে নিয়ে হাই ডেনসিটির অবজেক্ট, যে ফাইনালি তুমি ওভারঅল ডেনসিটি গোল্ডের ডেনসিটির সাথে মিলাই দিবা, এরকম তো। তো ওভারঅল ডেনসিটিটা তোমার গোল্ডের ডেনসিটির সাথে মিলাই দিলে এমন হয়, ঠিক আছে, এই আইডিয়া ভালো। কিন্তু এমন যদি হইতো তো তখন কি হইতো? যদি কোনো এয়ার গ্যাপ থাকে, তুমি একটা জিনিস দেখবা, মেটালের মধ্যে কোনো এয়ার গ্যাপ থাকলে তুমি যদি ওই মেটালের মধ্যে টোকা দাও, ঠিক আছে, তুমি যদি ওইটার ভিতরে টোকা দাও তো তখন কি হবে? ওইটা একটা অন্যরকম একটা সাউন্ড ক্রিয়েট করে। যে ভিতরে যদি ফাঁপা থাকে, যে এয়ার গ্যাপ থাকে মানে কি ফাঁপা থাকা, তাই না? তো ওইটার মধ্যে টোকা দিলে পরে কি হবে? ওইটার মধ্যে টোকা দিলে উই ক্যান হিয়ার আ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ সাউন্ড। এই যে তুমি যেটা বললা এয়ার গ্যাপ দিলে, তাহলে ওইটা সে টোকা দিয়ে বুঝে যাবে যে ভিতরে ফাঁপা আছে। আর তুমি যদি আয়রন দিয়ে ফিল আপ করো, এইখানেই তো সে ধরাটা খাবে যে আয়রনের ডেনসিটি আর গোল্ডের ডেনসিটি তো সমান না। তো এখন ওভারঅল ডেনসিটি যখন বের করবে তখন দেখবে কি যে গোল্ডের অ্যাকচুয়াল ডেনসিটির সাথে মিলে নাই। তো তখন বুঝে যাবে যে গোল্ড ছাড়া অন্য কিছু দিছে। তো এর জন্য পিওরলি শুধু গোল্ড দিয়ে বানাইলেই পরে ফাইনালি ওভারঅল ডেনসিটিটা গোল্ডের সমান হবে। বুঝতে পারছো? তুমি এমন কয়টা বুদ্ধির কাজ করতে পারো, কি করতে পারো, যে তুমি গোল্ডের থেকে মোর ডেন্স আর গোল্ডের থেকে লেস ডেন্স চিপ ম্যাটেরিয়াল ইউজ করে দেন ফাইনালি তুমি গোল্ডের সমান ডেনসিটি বানায় দিলা। তাহলে পরে তখন ওইটা ধরা অনেক টাফ হয়ে যাবে, ভাঙা না পর্যন্ত ওইটা কষ্ট। হ্যাঁ, বুঝতে পারছি আমি। তোমার মাথায় তো চোরা বুদ্ধি অনেক। তুমি ওই গোল্ডস্মিথটা হইলে পরে তো আর্কিমিডিসের গলা কাটাইতা।
আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে এই ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউম কত এটা বের করার জন্য আমরা কি করব, এই ইরেগুলার শেপড অবজেক্টটাকে এই ডিসপ্লেসমেন্ট ক্যানের মধ্যে দিয়ে দেন আমরা কি করতেছিলাম, একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে লিকুইডটা নিতেছিলাম না? তো মেজারিং সিলিন্ডারের মধ্যে লিকুইডটা নিলে তো তখন কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হইতেছে, কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হইতেছে ওই ভলিউমটা আমরা বের করে কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে the volume of fluid displaced is equal to the volume of the irregular shaped object, এমন বলছিলাম না ও লেভেলসে থাকতে সময়? তো তাহলে এটা রিজনটা কি, এটা রিজনটা হলো আমাদের এইটা যে বাইরে থেকে যে এলিয়েন অবজেক্টটা আমরা নিয়ে আসবো ফ্লুইডের মধ্যে, ওই এলিয়েন অবজেক্টটা কি করবে, নিজের ভলিউম সমান ফ্লুইডকে সে ডিসপ্লেস করে দিবে। বুঝতে পারছো? নিজের ভলিউম সমান ফ্লুইডকে সে ওই জায়গা থেকে ডিসপ্লেস করে দেবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যতটুকু পর্যন্ত বললাম যে কোন একটা ফ্লুইডের মধ্যে যদি তুমি কি করো, কোন একটা ফ্লুইডের মধ্যে যদি তুমি এলিয়েন অবজেক্ট নিয়ে আসো, যে বাইরে থেকে কোন একটা অবজেক্ট নিয়ে আসো, তো তখন কি করবে, ওই অবজেক্ট যতটুকু পানির ভিতরে ঢুকবে ততটুকু ফ্লুইডকে সে ডিসপ্লেস করবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বললাম? কারো কোনো কনফিউশন না থাকলে পরে দেন আমরা সামনের দিকে যাই। যে ফার্স্ট এর এখানে কাজটা আমরা কি বলছি, যে কোন একটা ফ্লুইডের মধ্যে এলিয়ান অবজেক্ট নিয়ে আসলে পরে ওই এলিয়ান অবজেক্টের ভলিউম সমান ফ্লুইড সে ডিসপ্লেস করবে। আচ্ছা, নাও দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডেরাইভেশন, এটা অনেকজন টিচার দেখায় না, বুঝছো? এই ডেরাইভেশনটা দেখায় না। হোয়াট দে সিম্পলি ডু, তারা সিম্পলি স্টুডেন্ট বুকে যা লেখা আছে ওইটা ডিরেক্টলি বলে দেয়। কি বলে? আপথ্রাস্টের ডেফিনেশন তারা এটা বলে, কি বলে? It is an upward force exerted on an object due to displaced fluid। ঠিক আছে? তুমি যদি কোনো ফ্লুইডকে ডিসপ্লেস করো তো তখন সে কি করবে, তোমার উপর একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে, যার নাম আমরা দিছি আপথ্রাস্ট। এইটা তো তারা বললই। দেন তারা কি বলবে, তারা বলবে যে the value of upthrust is numerically equal to the value of upthrust is numerically equal to weight of the fluid displaced। যে তুমি যেই ফ্লুইডকে ডিসপ্লেস করতেছো, হ্যাঁ, তুমি যেই ফ্লুইডকে ডিসপ্লেস করতেছো ওই ফ্লুইডের ওয়েট সমান ফোর্স এক্সার্ট করবে আপওয়ার্ড ডিরেকশনে, যার নাম দিছে কি আপথ্রাস্ট। এখন এই ব্যাপারটা তোমাকে বললেই তুমি কেন বিশ্বাস করবা? প্রত্যেকটা জিনিসেরই তো আমরা কি বলছি, ফিজিক্সের প্রত্যেকটা জিনিসেরই আমাদের প্রুফ আছে। সো তাহলে দিস ক্যান অলসো বি প্রুভেন যে আপথ্রাস্টের ভ্যালুটা ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সমান হয়। ব্যাপারটা কি, ব্যাপারটা আমি বলি। এখানের মধ্যে দেখো, তোমাদেরকে ব্যাপারটা এমন ভাবে দেখায়, লেট মি ড্র ফিউ সিচুয়েশনস। আপথ্রাস্টের এরকম ভিডিও কিন্তু তোমাদের জ্যান এস ব্যাচের ভিডিও তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য বা অ্যাডমিশনের যখন নাকি ইয়ে দিছিলাম, ফর্ম দিছিলাম, ওইটার সাথে কিন্তু কয়টা এরকম ভিডিও ছিল। আমি কয়টা এরকম কন্টেইনার ফার্স্টে এঁকে নেই। হ্যাঁ, ওকে। সো দিস আর দ্য 4 কন্টেইনার্স। সবগুলা কন্টেইনারই আমি সেম অবজেক্টই নিয়ে যাব, বাট একটু ডিফারেন্ট সিচুয়েশন।
ফার্স্টে আমার এই যে এই বলটা আছে, হ্যাঁ, এই স্ফেরিক্যাল যে অবজেক্টটা আছে, এই স্ফেরিক্যাল অবজেক্টটা কি পানির ভিতরে একটু সাবমার্জ হয়েছে, একটু কি পানির ভিতরে গেছে? জাবের, না, তো তাহলে সে কি কোনো পানিকে ডিসপ্লেস করছে? না, তো তাহলে সে যদি কোনো পানিকে ডিসপ্লেস না করে, তো তাহলে সে কি করবে না, কোনো আপথ্রাস্ট ফিল করবে না ফ্রম ওয়াটার। ঠিক আছে, সে ওয়াটারের কাছ থেকে কোনো আপথ্রাস্ট ফিল করবে না, বিকজ সে কোনো ওয়াটার ডিসপ্লেস করে নাই। তো তাহলে এখানের জন্য আমরা লিখে রাখি did not displace any water। তো তাহলে কি হবে? so no upthrust। এটা হলো সিচুয়েশন 1। আমি সিচুয়েশন গুলোর নাম দিয়ে দেই, 1 2 3 4। এখন আমি মনে করো অবজেক্টটা এখানে আনলাম, এখন সে কি করছে, পানির ভিতরে গেছে, একটা সার্টেন ভলিউম কোন জায়গায় আছে, পানির নিচে আছে। কতটুকু ভলিউম? এই পার্টটা, তাই না? সো অনলি দিস পার্ট অফ দ্য বল ইজ ইনসাইড ওয়াটার। হ্যাঁ, only this green shaded region of the ball is inside the water। so তাহলে ওয়াটারটা কি পুরো অবজেক্টের ভলিউম সমান জায়গা ডিসপ্লেস হইতেছে, নাকি যতটুকু পানির ভিতরে গেছে শুধু ওইটুকু ডিসপ্লেস হইতেছে? জাবের, কতটুকু ওয়াটার এখানে ডিসপ্লেস হবে? যতটুকু ভিতরে গেছে। যতটুকু পানির ভিতরে গেছে ততটুকু ডিসপ্লেস হবে। ওকে, তো তাহলে this তো তাহলে এই পার্টটা this amount of water or water না বলে আমরা আচ্ছা ওয়াটারই লিখছিলাম, তো ওয়াটারই লিখি, this amount of water has been displaced তো তাহলে এই যে এই জায়গার যে ওয়াটারটাকে আমরা ডিসপ্লেস করলাম, এখন এই জায়গাটায় কি থাকার কথা? ওয়াটার থাকার কথা। যদি বল না থাকতো তো তাহলে এখানে কি থাকতো? ওয়াটার থাকতো। তো এখন এই ওয়াটারের কি থাকার কথা? একটা ওয়েট থাকার কথা না? কি বলতেছে এখানের মধ্যে আরেকবার খেয়াল করো, যে যতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হচ্ছে, এই ভলিউম অফ ওয়াটারের জায়গায় আমরা কি করছি? বলটা নিয়ে আসছি। কিন্তু এই যে বল যতটুকু ভলিউম অকিউপাই করলো পানির ভিতরে, এই ভলিউম অফ ওয়াটারের কি থাকার কথা ছিল? একটা ওয়েট থাকার কথা না? সো এখন কি করবে? এই ওয়েট অফ ওয়াটার সমান কোন ওয়েট অফ ওয়াটার সমান? নট দ্য হোল ওয়েট অফ ওয়াটার, জাস্ট যতটুকু ওয়াটার ডিসপ্লেস হচ্ছে ওই ওয়াটারের যে ওয়েট থাকার কথা ছিল ওই ওয়েট সমান সে কি পাবে? একটা আপওয়ার্ড ফোর্স ফিল করবে। ব্যাপারটা আমি সামনের গুলাতে আরো ভালো মতো দেখাইতেছি, দেন আমরা অ্যাকচুয়াল ডেরাইভেশনটা দেখবো আজকে। ঠিক আছে, তো এখন মনে করো যে অবজেক্টটা এখন এখানে আছে, তো এখন সে কি আগের থেকে বেশি ওয়াটার ডিসপ্লেস করতেছে নাকি কম ওয়াটার ডিসপ্লেস করতেছে? বেশি ওয়াটার ডিসপ্লেস করতেছে। আগের থেকে সে এখন বেশি ওয়াটার ডিসপ্লেস করতেছে। তো সে যদি এখন বেশি ওয়াটার ডিসপ্লেস করে, সো হোয়াট উইল হ্যাপেন? আগের থেকে বেশি ওয়েট অফ লিকুইড সে ডিসপ্লেস করলো। তো বেশি ওয়েট অফ লিকুইড ডিসপ্লেস করলে সে এখন কি পাবে? বেশি আপথ্রাস্ট পাবে, তাই না? তো তাহলে সিচুয়েশন 2 থেকে সিচুয়েশন 3 এর আপথ্রাস্ট আরো কি হবে? বেশি হবে, বিকজ এখানে এতটুকু ভলিউম অফ ওয়াটার, এখানের মধ্যে এতটুকু ভলিউম অফ ওয়াটার কি হইতেছে? ডিসপ্লেস হইতেছে। তো তাহলে সিন্স দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড ইনক্রিজড, তো তাহলে দ্য আপথ্রাস্ট উইল অলসো ইনক্রিজ। এখন যদি পুরো অবজেক্টটা পানির নিচে চলে আসে, এখন কি the whole volume of the object is displacing the water। তো তাহলে এখন পুরো অবজেক্টটাই পানির ভিতরে, তো পুরো অবজেক্টটা যদি পানির ভিতরে থাকে, তো তাহলে কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হইতেছে? অবজেক্টের পুরো যে ভলিউমটা, the whole volume of the object is
ডিসপ্লেসিং দ্য ওয়াটার, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? সো তাহলে যখন নাকি অবজেক্টটা পুরোটা পানির নিচে চলে যাবে, তো তাহলে দ্য হোল ভলিউম অফ দ্য অবজেক্ট উইল বি ডিসপ্লেসিং দ্য ওয়াটার। তো তাহলে এইখানের জন্য আমাদের আপথ্রাস্টটা কি হবে? আরো বেশি। এখন আমি যদি এটা কাকে জিজ্ঞাসা করা যায়, জেরিন, জেরিন বলতো, আরেকটা কন্টেইনার আমি আঁকলাম, সেম ওয়াটারই আছে, এখন অবজেক্টটা আরেকটু নিচে গেছে, এটা হলো সিচুয়েশন 5। এখন সিচুয়েশন 4 এ বেশি ওয়াটার ডিসপ্লেস করতেছে নাকি সিচুয়েশন 5 এ বেশি ওয়াটার ডিসপ্লেস করতেছে জেরিন? সেম অবজেক্ট, সেম ডিসপ্লেস করতেছে, কেন? বিকজ অবজেক্টের ভলিউম, টোটাল ভলিউম অফ দ্য অবজেক্ট তো ফিক্সড। সো তাহলে সে 4 নাম্বার সিচুয়েশনে যতটুকু ওয়াটার ডিসপ্লেস করবে, 5 নাম্বার সিচুয়েশনে সেম অ্যামাউন্ট অফ ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করতেছে। ভেরি গুড। তো তাহলে দিস আর অল দ্য সিচুয়েশনস। তো এখন আমরা বলতেছি কি, জাস্ট আপথ্রাস্টের ভ্যালু কোন সময় বেশি কোন সময় কম, এই ব্যাপারটা আমরা দেখে রাখলাম। এখন আমরা আপথ্রাস্টের এই যে কথাটা, এই যে একটা কথা লিখে রাখছি, the value of upthrust is numerically equal to the weight of the fluid displaced, যে যতটুকু ফ্লুইড ডিসপ্লেস করছি ওই ফ্লুইডের ওয়েট সমান আপওয়ার্ড ফোর্স পাবে, দ্যাট ইজ আপথ্রাস্ট। তো এখন আমরা এই ডেরাইভেশনটার মধ্যে যাই। Derivation of the formula of upthrust. So এখন আমরা আপথ্রাস্টের এই ডেরাইভেশনটা যদি দেখি, let me draw a container first. Okay, ডেরাইভেশনের সময় ডায়াগ্রামটা একটু সুন্দর করে আঁকি, সরি। ভাই সব শেষ, কি সব শেষ, আমার ডেটা শেষ হয়ে গেছিল। ভিডিও থেকে তাহলে তোমার এই মাঝখানের পার্ট গুলো দেখতে হবে, এখানে মাঝখানের পার্টে অনেক ইম্পর্টেন্ট কয়টা কথা বলছি। আচ্ছা, তো এখন দিস ইজ দ্য ওয়াটার লেভেল, এন্ড আমি আমার অবজেক্টটাকে এখানের মধ্যে আঁকি। একটা কিউবয়েড আঁকি, হ্যাঁ। আচ্ছা, তো এই আমার অবজেক্টটা পুরাটাই কি জেরিন, যখন নাকি বলটা জাস্ট ওয়াটার সারফেসটাকে টাচ করবে তখন তো তার উপর ফোর্সটা তো ব্যালেন্সড না, ওয়েটটাকে কেউ তো ব্যালেন্স করতে পারতেছে না। তুমি যদি একটা বল পানির সারফেসে রেখে দাও, সে কি পানির সারফেসে এসে স্টেবল থাকে নাকি নিচে পড়ে যায়? জেরিন, যদি বল ভ্যাকিউম থাকে বা ভারী না হয় তাইলে উপরেই তো থাকে। ভারী না হইলেও সে একটু হইলেও নিচে যাবে, ঠিক আছে। ফোম যে ভাসে, ওই তো হোয়াট ইফ ডেনসিটি কম থাকে, আমরা বলতেছি দেখো জেরিন, হোয়াট ইফ ডেনসিটি কম থাকে, তোমার কাছে লাগতেছে যে ফোম দিয়ে বানানো কোন একটা বল, হ্যাঁ, স্টিল সে একটু হইলেও পানির নিচে যাবে, বুঝছো? পুরাটা কখনো পানির সারফেসের উপরে থেকে কখনো এটা ভাসতে পারে না। ইন অর্ডার টু ফ্লোট তোমার একটু হইলেও পানির নিচে যাইতে হবে, যত কমই হোক না কেন। বুঝতে পারছো? যখন সারফেস অফ ওয়াটারে আছে তখন দা অনলি ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট ইজ ওয়েট। সো ওয়েট হলো নিচের দিকে আছে, তো দ্যাট উইল কজ দা অবজেক্ট টু গো ডাউন। এখন তুমি যে বলতেছো ডেনসিটি কম থাকলো, স্টিল ইট উইল গো ডাউন
ততক্ষণে নিচে যাবে যতক্ষণ না পর্যন্ত কি হবে, যতক্ষণ না পর্যন্ত আপথ্রাস্টটা তোমার ওই বলের ওয়েটটাকে ব্যালেন্স করতে না পারতেছে। বুঝতে পারছো? তো তাহলে ফোম যে ভাসে, আমাদের পানির মধ্যে যে ফোম ভাসে, what actually happens, this happens. যে কি হয়, এই যে এতটুকু ভলিউম অফ ফোম পানির নিচে থাকে, তো এতটুকু ভলিউম অফ ফোম কি করবে, এতটুকু ভলিউম অফ ফোম পানিকে ডিসপ্লেস করবে না। তো এই যে পানিকে সে ডিসপ্লেস করলো, তো তাহলে এই ফোমটা কি পাবে, একটা আপথ্রাস্ট ফোর্স পাবে। তো এখানে থেকে একটা আপথ্রাস্ট ফোর্স পাইলে, if that upthrust is able to balance the weight of the foam, then the foam will float on water. বুঝতে পারছো জেরিন? তো কখনো একদম ফুললি পানির উপরে ভাসতে পারে না, একটু হইলেও পানির নিচে নামবে। বুঝছো? অলরাইট, সো তাহলে এটা বুঝতে পারলে ভালো। এখন আমরা ফার্স্টে কি করব, আমাদের আপথ্রাস্টের ফর্মুলাটা ডেরাইভ করব। লেটস সি, আমরা এখানের মধ্যে হোয়াট উইল বি দা ক্রস সেকশনাল এরিয়া, আমরা যদি এখানে ক্রস সেকশনাল এরিয়াটা ডিলিনিয়েট করি, সো দা ক্রস সেকশনাল এরিয়া আমরা এখানের মধ্যে ধরে নেই a, so this is the cross sectional this is the cross sectional area A, and this is the height h. Okay, this is the height h. এখন এখন আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার চিন্তা করতে হবে। লিকুইডের মধ্যে ফোর্স আমাদের কি আসে, সব সাইড থেকে ফোর্স আসতে থাকে না, বলতো এসাস? জি ভাই। লিকুইডের মধ্যে সব জায়গা থেকে ফোর্স আসতে থাকে, যে প্রেসার আসতে থাকে, ইনওয়ার্ড একটা প্রেসার, যে সব সময় টুয়ার্ডস দা অবজেক্ট একটা প্রেসার আসে। এটাকে এর জন্য আমরা কি বলি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। যে ওয়াটার যে প্রেসারটা দেয়, ওই প্রেসারটাকে আমরা কি বলি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন এখানের মধ্যে প্রেসারের কাহিনীটা কি হয়, আমরা একটু পাশের ডায়াগ্রামে আঁকি। পাশের ডায়াগ্রামে না, এখানের মধ্যে আমরা একটু এটা মুছে দেই, এরিয়া আর হাইটটা মুছে আমরা ফার্স্ট একটু ফোকাস করি যে প্রেসারটা কিভাবে কি আসতেছে। এখানের মধ্যে দেখো, নিচের উপরের পানিগুলা নিচের দিকে ফোর্স দিবে বা নিচের দিকে প্রেসার দিবে, তাই না? উপরের পানিগুলো নিচের দিকে প্রেসার দিবে, আর নিচের পানিগুলো কি করবে, উপরের দিকে প্রেসার দিবে। সাইডের পানিগুলোও কি করবে, সাইড ওয়াইজ এরকম প্রেসার এক্সার্ট করতে থাকবে। এখন কাহিনীটা কি হয় দেখো, একটা ব্যাপার খেয়াল করো কি করতেছি। একটা ব্যাপার কি খেয়াল করলা, মাত্র কি করলাম, সাইড ওয়াইজ প্রেসার গুলার মধ্যে জাবের ব্যালেন্স। হ্যাঁ, নিচে গেলে বাড়তেছে। ভেরি গুড ইফাস, নিচে গেলে ইনক্রিজ করতেছে, বিকজ ডেপথের সাথে প্রেসার কি করে, ইনক্রিজ করে। তো তাহলে সাইড ওয়াইজ প্রেসার গুলা দেখো, দিস ইজ সাইড ওয়াইজ প্রেসার 1 1, একজন আরেকজনকে ব্যালেন্স করে দিল, এসএস যেটা বলছে ওইটাও ঠিক। দেন 2 2 ব্যালেন্স করতেছে, 3 3 ব্যালেন্স করতেছে, 4 4 ব্যালেন্স করতেছে। সো দা সাইড ওয়াইজ ফোর্সেস নিচে গেলে বাড়তেছে, কিন্তু দোনো সাইডেই তো ইকুয়ালি বাড়তেছে। সো তাহলে the sidewise forces will balance each other out, there will be no problem with that. কিন্তু ইফাস যেটা বললা, ওই ইম্পর্টেন্ট কাজটাই আমরা এখন ইমপ্লিমেন্ট করব। এখন ব্যাপারটা দেখো, উপরের পানিগুলা নিচের দিকে ধাক্কা দিতেছে, তো উপরের 1 2 3 4 5 আর নিচের 1 2 3 4 5। উপরের ওয়াটারের প্রেসারটা নিচের দিকে, আর আমাদের অবজেক্টের নিচের ওয়াটারের প্রেসারটা উপরের দিকে। কোন প্রেসারটা বড়, নিচের থেকে উপরের প্রেসারটা বড় নাকি উপরের থেকে ডাউনওয়ার্ড প্রেসারটা বড়?
নিচের থেকে উপরে। নিচের থেকে উপরের প্রেসারটা বড়, এই তো হয়ে গেল কাহিনী আমাদের। তাহলে কি আছে, দেয়ার ইজ আ প্রেসার ডিফারেন্স, তাই না? দেয়ার ইজ আ প্রেসার ডিফারেন্স। এই প্রেসার ডিফারেন্সের থেকেই আমাদের যে ফোর্সটা আসে দ্যাট ইজ আপথ্রাস্ট। তো প্রেসার ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে কেন? বিকজ আমাদের অবজেক্টটা তো একটা কোনো প্লেনার অবজেক্ট না, তার তো কি আছে, একটা স্পেসিফিক ভলিউম আছে। অল্প একটু হইলেও তো তার কি হবে, অল্প একটু হইলেও তার একটা থিকনেস থাকবে বা তার একটা হাইট থাকবে। তো এইটা নিয়ে আমরা এখন ডিল করব। তো আমরা এই 1 2 3 4 এই ব্যাপারগুলো জাস্ট বোঝানোর জন্য বলছি। আই হোপ এগুলা তোমাদের এখন মাথায় ঢুকছে যে অ্যাকচুয়ালি কিভাবে করে আমরা ব্যাপারগুলো নিয়ে ডিল করব। Since the sidewise forces are balancing each other out, let's remove all the sidewise forces. তাহলে যেন আমাদের ডায়াগ্রামটা এত ক্লাস্টার্ড না থাকে, আমরা একটা একটা জাস্ট ফোর্স রাখি, বাকিগুলো আমরা সরাই দিলাম। নাও এই উপর থেকে নিচের ফোর্সটাকে বা উপর থেকে নিচের প্রেসারটাকে আমি বলতেছি P1, আর নিচের থেকে উপরের প্রেসারটাকে বলতেছি P2। হ্যাঁ, উপর থেকে নিচের প্রেসারটাকে বললাম P1, নিচের থেকে উপরের প্রেসারটাকে বললাম P2। আর আরেকটা জিনিস বলি, কি বলি, এই যে আমাদের উপরের যে সারফেসটা, এই যে এইটা হলো ডি অ্যামাউন্ট অফ ডেপথে আছে, ঠিক আছে? কতটুকু ডেপথে আছে উপরের সারফেসটা? ডি অ্যামাউন্ট অফ ডেপথে, তাই না? আর আমার থিকনেস কি বলে, হাইট অফ দ্য অবজেক্ট কত বলছিলাম? এইচ বলছিলাম না জাবের? হ্যাঁ তো তাহলে ওয়াটার সারফেস থেকে লোয়ার, ওয়াটারের একদম টপ সারফেস থেকে আমাদের অবজেক্টের লোয়ার পার্ট, এটা কতটুকু ডেপথে থাকবে তাহলে? E plus H. ডি প্লাস এইচ। তো তাহলে কে বেশি ডেপথে আছে? লোয়ার পার্টটা বেশি ডেপথে আছে, সো তাহলে ইট ইজ বাউন্ড টু এক্সার্ট মোর প্রেসার। সো এই ব্যাপারটা নিয়ে আমরা খেয়াল করব। ফার্স্টে P1 আমরা ফ্লুইডের ডেনসিটি বলি, সাপোজ দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইজ রো, রো এফ লিখি, তাহলে বুঝতে আমাদের পরে আর কনফিউশন হবে না। রো এফটা কি? রো এফ ইজ দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড। ওকে, rho f is the density of the fluid. Now let's calculate something. P1 pressure in a liquid, formula কি ছিল? এর জন্য আমরা pressure in a liquid এর ফর্মুলাটা লিখে রাখছিলাম। What is that? Density of the fluid into g into কতটুকু ডেপথে আছে, rho g h। so তাহলে density of the fluid is rho f, g তো g, আর কতটুকু ডেপথে আছে? d amount of ডেপথে আছে। তো তাহলে এইটা, so this is the pressure P1, আর প্রেসার P2 যদি আমি বের করি, what will be pressure P2? density of fluid তো সেম ফ্লুইড কে ডিসপ্লেস করতেছে, g এর ভ্যালু সেম, কিন্তু ডেপথটা কত এখানের জন্য? d plus h, তাই না? এখানের জন্য ডেপথটা কত হবে? d plus h হবে। তো তাহলে এতটুকু পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে কি করতেছি? এটা নিচে থেকে কাউন্ট হয় না কেন? ডেপথ আমাদের কোন জায়গা থেকে কাউন্ট হয়? জানি না তো, বাট নিচে থেকে হয় না কেন? ডেপথ মানে কি বলতো? ডেপথের বাংলা কি? গভীরতা। গভীরতা। গভীরতা কিসের থেকে বোঝায়? ও সারফেস আচ্ছা, থেকে কতটুকু নিচে আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো এখন তাহলে এখানের জন্য কি P1 আর P2, দ্যাট ইজ প্রেসার 1 আর প্রেসার 2 আমরা বের করলাম। নাও লেটস সি যে এখানের মধ্যে আমাদের প্রেসার ডিফারেন্সটা কত। P2 minus P1 is equal to what? P2 minus P1 is equal to rho f into g into d plus h minus rho f into g into d. So তাহলে finally pressure difference, that is delta P, is equal to
rho f d plus rho gh minus rho f gd. তো rho f gd আর এই মাইনাস rho f gd কাটাকাটি হয়ে গেল। তো ফাইনালি আমাদের কি থাকতেছে? rho FGH. rho f gh. So this is the pressure difference. এখন আমরা তো আপথ্রাস্টটাকে প্রেসার বলতেছি না, আপথ্রাস্টটাকে বলতেছি একটা ফোর্স। এখন আমাদের প্রেসার আর ফোর্সের মধ্যে রিলেশনটা কি? এসএস একটা বাড়লে আরেকটা বাড়বে, প্রপোর্শনাল। প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাই না? তো এখন তাহলে হ্যাঁ। প্রেসার ডিফারেন্স উইল বি ইকুয়াল টু হোয়াট? প্রেসার ডিফারেন্স উইল বি ইকুয়াল টু ফোর্স ডিফারেন্স divided by the area on which the pressure is being exerted. তো কোন এরিয়াতে এই প্রেসারটা এক্সার্ট করতেছে? এই ক্রস সেকশনাল এরিয়াটাতে না? হ্যাঁ, নিচে আর উপরে তো ক্রস সেকশনাল এরিয়া সেম এ। তো তাহলে এই ক্রস সেকশনাল এরিয়াটাতে কি করা হচ্ছে? এই ক্রস সেকশনাল এরিয়াটাতে প্রেসারটা এক্সার্ট করা হচ্ছে। সো rho f will be equal to the difference in force, that is resultant force basically. ভাই এখানে যদি পিরামিড থাকতো তাইলে? পিরামিড থাকলেও ওখানের মধ্যে আমাদের উপরের ক্রস সেকশনাল এরিয়া কম পাইতো, নিচেরটা বেশি পাইতো, ওটা ডিপেন্ড করে। আমরা ফার্স্টে জেনারেল একটা ইকুয়েশন বের করতেছি, শেপের উপরে আমাদের পরে আলাদা করে করা যাবে কাজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রেসার ডিফারেন্স ইনটু এরিয়া। তো এখন ফোর্স ডিফারেন্স ইজ ইকুয়াল টু কি? প্রেসার ডিফারেন্স ইজ রো এফ জি এইচ ইনটু এ। এখন আমরা তো উপরে একটা ফর্মুলা পড়ে আসলাম যে যে কোনো প্রিজমের জন্য ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট করলে আমরা কি পাই? ভলিউম। ভলিউম। ভেরি গুড। তো তাহলে the resultant force is equal to density of fluid into g into volume. এই ভলিউমটা জাস্ট ভলিউম বললে অনেকজন জাস্ট ধুমায় ভুল করবে ম্যাথের মধ্যে। এই ভলিউমটাকে একদম স্পেসিফিক্যালি আমাদের একটা নাম দিয়ে রাখতে হবে কি? ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস, ঠিক আছে? এই জিনিসটা আমি যতদিন ধরে পড়াইতেছি এই দুইটা আলাদা করে নাম না দিয়ে রাখলে স্টুডেন্টরা বারবার গোলায় ফেলে। আমরা ম্যাথ করতে সময় যাই দেখবো যে এই ব্যাপারটা কেন এত ইম্পর্টেন্ট বলছি, যে এটা যেন তেন কোনো ভলিউম না, এটা স্পেসিফিক্যালি কি হবে? যতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হয়েছে ওইটা। অনেকজনে ফুল লিকুইডের ভলিউম নিয়ে নেয় আর ফুল অবজেক্টের ভলিউম নিয়ে নেয়, কিন্তু সবসময় যে পুরো অবজেক্টটা পানির ভিতরে থাকবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই। ওকে, তো তাহলে একদম স্পেসিফিক করে দেওয়া ভালো কি this volume is no other volume than volume of fluid displaced. তো এখন এই যে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা কোথায় লাবিবা? রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? this is F2, this is F1. সো আমরা F2 minus F1 টা বের করছি। কোন ফোর্সটা বড়? ডাউনওয়ার্ড ফোর্সটা বড় না? তো তাহলে ডাউনওয়ার্ড ফোর্স যদি আপওয়ার্ড ফোর্সের থেকে বড় হয়, then the pressure difference is upward, which means the force that will be exerted will also be what? Upward. তো তাহলে এই যে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। আচ্ছা ভাই, নিচের ফোর্স যদি মানে বেশি হইতে থাকে তাহলে তো অবজেক্টটা উপরে উঠতেই থাকবে না, এমন তো বলি নাই যে তার ওয়েট, অবজেক্টের ওয়েট নিয়ে এখন আমরা কাজ করতেছি না, আমরা জাস্ট অবজেক্টটা কতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করছে ওইটা নিয়ে কাজ করতেছি। অবজেক্টটা উপর উঠবে নাকি নিচে নামবে ওটা ডিপেন্ড করবে ওয়েট আর আপথ্রাস্টের রিলেশন কেমন, ওগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো এখন এটার চেঞ্জ ইন ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা কি? ডিরেকশনটা হলো আপওয়ার্ডস, তাই না? and this force is called upthrust, ঠিক আছে? এই ফোর্সটাকে আমরা কি বলি? আপথ্রাস্ট বলি। সো আপথ্রাস্টের ফর্মুলা কি হবে? upthrust is equal to density of fluid into volume of fluid displaced
ইনটু জি। এখন দেখো ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, ডেনসিটি ইনটু ভলিউম করলে আমরা কি পাই? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। সো তাহলে মাস ইজ ইকুয়াল টু কি হয়? ডেনসিটি ইনটু ভলিউম হয় না? তো তাহলে ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড আমাদেরকে কি দিবে? মাস অফ ফ্লুইড ডিসপ্লেসড। যে মাস পাবো, কোন মাস? যতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হয়েছে ওই ফ্লুইডের মাস পাবো। তো ডিসপ্লেসড ফ্লুইডের মাস ইনটু জি করলে হোয়াট উই উইল গেট? আপথ্রাস্ট। তো এর জন্য আমরা নাম কি দিয়েছিলাম আপথ্রাস্টের? the value of upthrust is numerically equal to the weight of the fluid displaced. তো কতটুকু ফ্লুইড ডিসপ্লেস হইতেছে? mass of fluid into g করলে আমরা কি পাই? m into g করলে ওয়েট পাবো না? এসাস? হ্যাঁ। তো তাহলে এর জন্য এখানের মধ্যে ফাইনালি আমরা কি লিখতে পারি? upthrust is equal to what? weight of fluid displaced. বুঝতে পারছো? ও এখানে থেকে আমাদের মেইন ওই ফর্মুলাটা আসে। আর এই যে জাস্ট মুখস্থ এরকম জাস্ট বলে দিলে হয় না যে the value of upthrust is numerically equal to the weight of the fluid displaced। এটা আমাদের কি করা যায়? এইভাবে করে প্রুফ করে বের করা যায়। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি করছি? এই ভিডিওটা আজকে কিন্তু আমরা এই যে নতুন টপিক শুরু করছি, এই ভিডিওটা তোমাদের অ্যাট লিস্ট একবার করেও রিওয়াচ করতে হবে। আজকে যে আপলোড করে দিব একবার করে রিওয়াচ করবা মিনিমাম, না বুঝলে পরে আরো বেশি, তাহলে যেন তোমাদের মাথায় আইডিয়াটা ঢুকে। বিকজ এই রিলেটেড আমরা নেক্সট দিন বইয়ের থেকে পড়ে দেন ম্যাথ করা শুরু করব। এখন থেকে আমাদের এই ফ্লুইড চ্যাপ্টার গুলা লেকচার একদিনেই একটা শেষ হয়ে যাবে, দেন আমরা ওই রিলেটেড চেক পয়েন্ট কোয়েশ্চেন এন্ড ম্যাথ করা শুরু করে দিব। বুঝতে পারছো? ইফাস তো এটা তো আগে থেকেই পারতা নাকি? আচ্ছা, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করব। যেটা বললাম এই ভিডিওটা তোমাদের আবার রিওয়াচ করতে হবে যেন তোমাদের আইডিয়াটা ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। ওকে? এটাই হোমওয়ার্ক? কি কি বুঝি নাই? এটাই হোমওয়ার্ক, রিওয়াচ করবো জাস্ট? হ্যাঁ হ্যাঁ, আজকের ভিডিওটা রিওয়াচ করবা দেওয়ার পরে। আরে সাইমার গলা এত ভারী কেমনে হইছে? আচ্ছা, সো তাহলে আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড ফার্দার ডিসকাশন করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।